সালাম আলাইকুম। গুড মর্নিং ফ্রম নিউ ইয়র্ক, আমেরিকা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের তৃতীয় ক্লাসে উপস্থিত থাকার জন্য। আজকে আমরা সরাসরি আহ, আর এর গত ক্লাসে যে বেসিক গুলো দেখেছি সেগুলো হচ্ছে কিছু দেখার চেষ্টা করব, খুব অল্প 2-3 মিনিটে এগুলো রিকল করার চেষ্টা করব। রিকল করার পর হচ্ছে আমরা সরাসরি আজকে থেকে কোড করা শুরু করব, কোড লেখা শুরু করব। এবং আমি শুরুতে বলেছি এই প্রথম ক্লাসে যে আমাদের উদ্দেশ্য থাকবে, আমাদের টার্গেট থাকবে, আমি যদি একটা লাইন কোড শিখি এই ক্লাসে, আমি লজিকটা বোঝার চেষ্টা করব। কারণ আপনি গুগলে চাইলে যে কোনো কিছুর এখন সার্চ দিয়ে কোড বের করতে পারেন, কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা লজিকটা বুঝি না। আমরা কোড আসলে কি বলতে চাচ্ছে, ওর ল্যাঙ্গুয়েজটা কি, ওর গ্রামারটা কি, আমরা চেষ্টা করব গ্রামারটা বুঝার, ইনশাল্লাহ। তো আমরা দেরি না করে আহ ক্লাসে চলে যাই। আপনারা শুধু আমাকে একটু চ্যাট বক্সে বলবেন কথা কি একদম ক্লিয়ার কিনা, অর্থাৎ অডিওটা একদম ক্লিয়ার কিনা। এনিওয়ান? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো আরেকটা জিনিস একটু জানতে চাইবো। এখন আমার স্ক্রিনে যতটুকু টেক্সট দেখা যাচ্ছে, অর্থাৎ সোর্সে, বাম পাশের সোর্সে যে লেখাগুলো আছে, এগুলো কি আপনাদের স্ক্রিনের জন্য ক্লিয়ার? মোবাইল স্ক্রিনের জন্য বলবেন না, যারা ল্যাপটপ বা কম্পিউটার আছেন তারা বলবেন। অর্থাৎ এই ফন্ট সাইজটা ক্লিয়ার, অর্থাৎ আমি যদি এই ফন্টে কোড লিখি আপনারা দেখতে পারবেন, ক্লিয়ার দেখতে পারবেন, রাইট? ওকে, ওকে। সো আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমরা গত ক্লাসে হচ্ছে সবাইকে রিকোয়েস্ট করেছিলাম যাতে হচ্ছে আমরা সবাই আর এবং আর স্টুডিও ইনস্টল করি, এবং হচ্ছে সেটার জন্য আমি লিঙ্কও দিয়েছিলাম। আমি আশা করছি আমরা সবাই আর স্টুডিও ইনস্টল করেছি। পরবর্তীতে গত ক্লাসে আমরা এটাও দেখেছিলাম, বারবার বলেছিলাম যে চারটা ইন্টারফেস আমাদেরকে একেবারে মুখস্থ করে ফেলতে হবে। অর্থাৎ আমরা যখন ক্লাসে কথা বলবো এই চারটি ইন্টারফেসে কথা বলবো। আমি একটু খুব কুইক মনে করিয়ে দেই। আমাদের বাম পাশে উপরে যেটা আছে, এই ইন্টারফেসটাকে আমরা বলি হচ্ছে সোর্স। এরপর বাম পাশে নিচে যেটা, এটাকে আমরা বলি হচ্ছে কনসোল, কনসোল ফর সি। ডান পাশে নিচে এই ইন্টারফেসটাকে আমরা বলি হচ্ছে ফাইল অথবা প্লট, আমাদের ফাইল বা প্লট এখানে উপস্থিত হবে। আর ডান পাশে উপরের ইন্টারফেসটাকে আমরা বলবো হচ্ছে এনভায়রনমেন্ট। এই জিনিসটা আমাদের যাতে একদম মাথার মধ্যে গেঁথে যায়। ওকে, সো আমরা আর ইন্টারফেস আরেকবার রিভিশন করলাম। এরপর হচ্ছে এন্টারিং কমান্ড। কমান্ড আমরা মনে আছে যে কমান্ড আমরা কিভাবে লেখা শুরু করছিলাম। আমরা হচ্ছে নিচের কনসোলে চলে আসি, অর্থাৎ যদি আমি কোনো একটা ভ্যারিয়েবল ডিফাইন করতে চাই, এক্স এর ভ্যালু 10, তাহলে হচ্ছে আমাকে একটা লেস দেন সাইন দিতে হবে, এবং হচ্ছে একটা, এটাকে কি বলে, অর্থাৎ মাইনাস, অর্থাৎ প্লাসের বাম পাশে যে মাইনাস চিহ্ন সেটাকে দিতে হবে। অর্থাৎ এখানে দুইটা সাইন, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। তো আমরা গত ক্লাসে এটাও ডিফাইন করেছিলাম কিভাবে ভ্যারিয়েবল আসলে ডিনোট করা যায়। দেখা গেল এন্টারিং কমান্ড। এরপর রাইটিং স্ক্রিপ্ট। আহ ও, আমি আসলে এই ক্লাসটা ফলো করছি না, আমি দুঃখিত। এই ক্লাসটা না, আমি আসলে এই ক্লাসটা ফলো করব। একই জিনিস, জাস্ট একটু আকপিচ হবে। তো আমাদের বেসিক্যালি পুরো কোর্সটা আমি কয়েকটা সেগমেন্টে, 6টা সেগমেন্টে ভাগ করেছি। নাম্বার ওয়ান হচ্ছে আমরা প্রথমে একটা ক্লাস, আজকের ক্লাসে যতটুকু পারি চেষ্টা করব, দেখার চেষ্টা করব আর এর বেসিকটা। পরে একটা মডিউল থাকবে হচ্ছে আমরা কোনো ডেটা যখন দেখতে চাইবো ডেটা কিভাবে এক্সপোর্ট করতে হয়। এরপর আমরা জানি কোনো একটা ডেটা সেটে সবসময় ডেটা রেডিমেড ইউজের জন্য থাকে না, সেটাকে ক্লিন করা কিভাবে ক্লিন করতে হবে সেটা আমরা শিখবো। মাঝে মাঝে দরকার হবে আপনি আপনার ভ্যারিয়েবলস চেঞ্জ করবেন, আপনি আপনার ভ্যারিয়েবলস এর অর্ডার চেঞ্জ করবেন বা হচ্ছে ক্লাস চেঞ্জ করবেন, সেগুলোর জন্য হচ্ছে আমরা ডাটা ম্যানিপুলেশন শিখবো। পরবর্তীতে আমরা শিখবো হচ্ছে যখন আমার ডেটা সেটকে আমি ডেসক্রাইব করতে চাই, অর্থাৎ আমি দেখতে চাই ডেটা সেটে আসলে মিন কি, রেঞ্জ কি, বা ডেটা সেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, ভ্যারিয়েন্স কত, বা ডেটা সেটটা যদি আমি সামারি করতে চাই, সেগুলো আমরা শিখবো আরেকটা মডিউলে।
এরপর আরেকটা মডিউল থাকবে যে আমার ডেটাকে আমি আসলে কিভাবে দেখতে চাই। ডেটা দেখতে যাওয়ার জন্য অনেক ধরনের প্লট আছে, সেই প্লট গুলো আমরা শিখবো। বিশেষ করে প্লট শেখার চেয়ে আমরা বেশি যেটা শেখার চেষ্টা করব সেটা হচ্ছে প্লটের গ্রামারটা কি, অর্থাৎ ওর যে ল্যাঙ্গুয়েজটা আছে, ল্যাঙ্গুয়েজের গ্রামারটা কি, কোন কোন জিনিসগুলো আমাকে আসলে মাথায় রাখতে হবে। এবং সর্বশেষ দেখবো যে আমার যে ডেটা সেট থাকবে বা আমার যে ডেটা থাকবে সেই ডেটা যে আমি যদি অ্যানালাইজ করতে চাই বা অ্যানালাইসিস করতে চাই, সেটার জন্য আসলে কোন কোন অ্যানালাইসিস গুলো করা যাবে, বা আমরা আসলে সবগুলো করা সম্ভব হবে না এই মডিউলের মধ্যে, আমরা তিনটা চারটা টাচ করার চেষ্টা করব। তো আমরা আমাদের প্রথম ক্লাসে চলে যাই। অলরেডি ফোর কোয়াড্রেন্ট কিভাবে কাজ করে আমরা হচ্ছে অলরেডি সেটা দেখেছি। পরবর্তীতে আমরা যদি বলি যে কিভাবে হেল্প চাইতে হয় আর এর কাছে, আপনি মনে করেন আমরা দেখতে চাই হচ্ছে কোন একটা ডেটা সেটে মিন কত, অর্থাৎ অ্যাভারেজ কত, অথবা কোন একটা ফাংশন আমি দেখতে চাই। আপনি যে কোনো ডেটা সেট দেখতে চান বা যে কোনো ফাংশন দেখতে চান, তার আগে যদি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেন, তাহলেই হচ্ছে সে আপনাকে হেল্প ফাংশনে নিয়ে যাবে। অর্থাৎ আমি যদি এটাকে রান করি, রান করার কথা মনে আছে যে কন্ট্রোল এন্টার, অথবা যারা ম্যাক ইউজ করেন কমান্ড এন্টার দিলে সে আসলে আমাদেরকে বলে দিচ্ছে মিন হচ্ছে একটা এরিথমেটিক মিন। কিভাবে মিনটাকে ইউজ করতে হয় সেটাও সে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, সেটা আমরা আসলে পরবর্তীতে সামনে গিয়ে দেখবো কিভাবে এটাকে ইউজ করতে হয়। তো আমরা শিখলাম কিভাবে যখন কোন একটা ফাংশন সম্পর্কে বা এনিথিং, যে কোনো কিছু, যেমন আমরা পরবর্তীতে একটা ডেটাবেস নিয়ে কাজ করব, সেটার নাম হচ্ছে এম স্লিপ। আমি আসলে জানতে চাই যে এম স্লিপ ডাটাবেসটা কি। তাহলে আমি যেটা লিখবো, প্রশ্নবোধক চিহ্ন দিব সবার সামনে, তারপর আমি এম স্লিপ লিখবো, এটা একটা ডেটা সেটের নাম। যদি আমি এরপরে রান করি, couldn't no documentation for mslip in a specified package in library। মানে দেখা যাচ্ছে এই এম স্লিপ আসলে যেই প্যাকেজের আন্ডারে, সেই প্যাকেজটা আমার এখানে ইনস্টল করা নাই। এটা হচ্ছে বেসিক্যালি টাইডিভার্সে থাকে। আমরা দেখব পরবর্তীতে কিভাবে লাইব্রেরি আসলে ইনস্টল করে। এখন যদি আমি দেখি আমার এমস্লিপ ডাটাবেসটা কি, এখন সে আমাকে দেখাচ্ছে ডান পাশে নিচে দেখেন, এটা হচ্ছে একটা ম্যামল স্লিপের ডাটাবেস। এখানে ওর ভ্যারিয়েবলস গুলো কি সেগুলো হচ্ছে ডিটেলস লেখা আছে। সো আমরা যখন কোনো একটা কিছুর ফাংশন বা কোনো হেল্প বা কোনো একটা অপারেটর সম্পর্কে জানতে চাইবো, সেটার সামনে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে সেটা আমরা এন্টার চাপলে বা কন্ট্রোল এন্টার বা কমান্ড এন্টার, অর্থাৎ রান, আমি কন্ট্রোল এন্টার কমান্ড রান এগুলো আর বলবো না, এখন থেকে আমি রান করা বলবো। অর্থাৎ সেই কোডটা যদি আপনি রান করেন, তাহলে আপনাকে সেই হেল্প দেখাবে সে। তো আমরা যেমন আমরা পরবর্তীতে আরেকটা ডাটা সেট নিয়ে কাজ করব, সেই ডাটা সেটটা হচ্ছে, আমি এখানে ডাটা বেস লিখেছি, এটা আসলে ডাটা সেট হবে। এই ডাটা সেটটা যদি আমরা একটু রান করি, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেখতে চাই, সে আমাকে বললো কি যে ওয়েট ভার্সেস এজ অফ চিকেনস অন ডিফারেন্ট ডায়েটস, অর্থাৎ চিকেনকে বিভিন্ন ডায়েট খাওয়ানো হয় এবং সেটার উপর বেস করে তার ওয়েটটা মেজার করার একটা ডাটা সেট তৈরি করা আছে। এই গেল আমাদের কিভাবে আমরা হেল্প আর এর কাছ থেকে ইনফরমেশন জানতে চাইবো কোন একটা কিছু। এবার আমরা দেখব যে ওয়ার্কিং ডিরেক্টরি কি জিনিস। ওয়ার্কিং ডিরেক্টরি কি জিনিস সো প্রথমে আমরা যখন ডিফল্ট ভাবে আর উইন্ডোটা ওপেন করি, অর্থাৎ আর স্টুডিও ওপেন করি, আরেকটা জিনিস একটু বলে দেই, আমি যখনই আর এর কথা বলবো আপনারা বাই ডিফল্ট ধরে নেবেন আমি আর স্টুডিওর কথা বলছি। ওকে, কারণ আমরা আর স্টুডিওতে কাজ করব সব সময়। আমরা যখন আর স্টুডিও ওপেন করব, আপনি যদি এই কোডটা লিখেন ওয়ার্কিং ডিরেক্টরি, অর্থাৎ আর আপনি যখন আর স্টুডিওতে কাজ করবেন, কোন একটা প্লট তৈরি করবেন, কোন একটা আউটপুট জেনারেট করবেন, সেগুলো আসলে কোথায় গিয়ে জমা হবে, সেগুলো সবসময় ওয়ার্কিং ডিরেক্টরিতে জমা হয়। তো আমরা দুই ভাবে শিখবো ওয়ার্কিং ডিরেক্টরি কিভাবে দেখা যায়। যদি আপনি লিখেন গেট WGET, অর্থাৎ এটা মানে হচ্ছে গেট ওয়ার্কিং ডিরেক্টরি, ডাব্লিউ ফর ওয়ার্কিং, ডি ফর ডিরেক্টরি, এটা যদি আপনি রান করেন, দেখেন আমি আবারও মনে করিয়ে দেই, কোনো কোড রান করলে সেটার আউটপুট দেখাবে কনসোলে। নিচে কনসোলে দেখেন কি লেখা আসছে, অর্থাৎ আমার ওয়ার্কিং ডিরেক্টরিটা হচ্ছে ইউজার স্ল্যাশ টাকি। এটা বাই ডিফল্ট আপনি সবার ক্ষেত্রে পাবেন। আপনার যদি পিসি যেই নামে আপনি সেট আপ করেন, ইউজার স্ল্যাশ সেই নামটা, ইউজার নেমটা থাকবে। এটার একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে, মনে করেন আমরা সাধারণত সবকিছু সি ড্রাইভে রাখি না, আমাদের একটা টেন্ডেন্সি থাকে আমরা কোনো একটা নির্দিষ্ট ফোল্ডারে রাখি, কোনো একটা নির্দিষ্ট ফোল্ডারে রাখার চেষ্টা করি।
এবং আমি দেখতে চাই আমি একটা আর্ট সেশনে যতগুলো কাজ করব সেই কাজগুলো একটা নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে জমা হবে রেদার দেন ইউজার্স ফোল্ডারে। তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে ওয়ার্কিং ডিরেক্টরিটা সেট করে দিতে হবে। অর্থাৎ বাই ডিফল্ট যেটা থাকে সেটা আমি চাই না, আমি চেঞ্জ করে আমি একটা নতুন ডিরেক্টরিতে যেতে চাই। সেটা কিভাবে দেখবো? আপনি আগে দেখেন আপনার ডিরেক্টরি কোনটা আপনি সিলেক্ট করতে চান। ধরেন আমার ডেস্কটপে হচ্ছে একটা ফাইল আছে, ফোল্ডার আছে, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রামিং উইথ আর। আমি এই ফোল্ডারটাকে হচ্ছে আমার ডিফল্ট ওয়ার্ক ডিরেক্টরি করতে চাচ্ছি। তাহলে আমি যেটা করব, এটা মোটামুটি উইন্ডোজ এবং ম্যাক দুই ক্ষেত্রেই সেম। আমরা যেটা করব এটার হচ্ছে পাথটা কি, অর্থাৎ সে ফোল্ডারের ডিরেকশন লোকেশনটা কি সেটা আমরা, আমি যেহেতু ম্যাক ইউজ করছি আমি ম্যাকে দেখাচ্ছি। আর আপনি যারা উইন্ডোজ ইউজ করেন তারা যেটা করবেন, প্রপার্টিসে ক্লিক করে ডিটেলসে যাবেন। প্রপার্টিসে ক্লিক করে ডিটেলসে গেলে সে আসলে ফাইল ফোল্ডারটা কোথায় আছে সেটা দেখিয়ে দিবে। আমি ফোল্ডারটা লোকেশনটা কপি করে নিলাম। কপি করার পর আমি এখানে সেটা লিখবো। ওকে, লেখার পর সে আমাকে একটা কিন্তু লাল চিহ্ন দেখাচ্ছে। এখানে দেখেন একটা লাল চিহ্ন আসছে, ক্রস চিহ্ন, অর্থাৎ এখানে কোনো একটা এরর দেখাচ্ছে। সে সাপোজ আমি জানি না এররটা কি, আমি কোডটা রান করলাম, সেখানে দেখাচ্ছে এরর আনএক্সপেক্টেড স্ল্যাশ ইনসেট ওয়ার্কিং ডিরেক্টরি, অর্থাৎ ওয়ার্কিং ডিরেক্টরিতে সে একটা স্ল্যাশ দেখতে পাচ্ছে। ওকে, আমি স্ল্যাশটা তুলে দিলাম। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে, প্রবলেমটা হচ্ছে আপনি যখন ওয়ার্কিং ডিরেক্টরিটি সেট করবেন এই পুরা লাইনটা হচ্ছে একটা স্ট্রিং হিসাবে থাকবে, অর্থাৎ একটা টেক্সট হিসাবে আছে। কিন্তু আমরা যখন কোনো একটা ক্যারেক্টার বা স্ট্রিং বা কোনো একটা টেক্সটকে, অর্থাৎ স্টেটমেন্ট বা সোজা বাংলা কথায় যদি আমি কোনো একটা সেন্টেন্স লিখতে চাই, সেটা যদি সেটা আর কি বুঝাতে চাই, তাহলে হচ্ছে আপনাকে কোড করতে হবে, অর্থাৎ ইনভার্টেড কোড দিয়ে হচ্ছে সেটা ক্লোজ করে দিতে হবে। যদি আমি এটা এখন ক্লোজ করে দিই, কিন্তু আমি তো আসলে ডেস্কটপে ডাটাটা দেখতে চাই না, আমি ডেস্কটপে দেখতে চাই না, আমি চাই একটা নির্দিষ্ট ফোল্ডারে। আমার ফোল্ডারটার নাম হচ্ছে, একটু কপি করে নেই। ওকে, এখন যদি আমি এটা রান করি, খেয়াল করে দেখি নিচের কনসোলে কিন্তু কোনো রেড কোনো লেখা আসেনি, অর্থাৎ আমার ওয়ার্কিং ডিরেক্টরিটা সেট হয়েছে। এই গেল হচ্ছে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি। কেন ওয়ার্কিং ডিরেক্টরিটা সেট করা জরুরি এটা আমরা এখন বুঝবো। কারণ হচ্ছে এত আমরা গত ক্লাসে দেখেছিলাম স্ক্রিপ্টে কিভাবে লিখতে হয়, কারণ আমরা কিন্তু আজকে ক্লাস শুরু করেছি স্ক্রিপ্টে লেখা শুরু করেছি। তো স্ক্রিপ্টে কিভাবে লেখা শুরু করতে হয় সেটা আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। বাম পাশে উপরে দেখেন একটা নিউ ফাইল, বাম পাশে উপরে নিউ ফাইল আছে, সেখানে যদি আপনি ক্লিক করেন, আমি দেখাচ্ছি কোথায়, এই যে এই জায়গাটাতে। এখানে যখন আপনি ক্লিক করবেন নিউ স্ক্রিপ্ট লেখা থাকবে। আমি নিউ স্ক্রিপ্টে ক্লিক করলাম, একটা নতুন একটা স্ক্রিপ্ট অন হলো। সাপোজ এখানে আমি লিখলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো এখন আমি যা কিছুই লিখবো সবকিছু হচ্ছে এই স্ক্রিপ্টে লেখা থাকবে। সাপোজ আমি লিখলাম হচ্ছে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1000, এটা একটা ভ্যারিয়েবল সিলেক্ট করলাম। আমরা পরবর্তীতে আরো অনেক কিছু লিখব। প্রশ্ন হচ্ছে এখন যদি আমি এটাকে সেভ করতে চাই তাহলে আমি সেভ করতে পারবো। দেখেন উপরে একদম উপরের প্যানেলে বাম পাশে সোর্সে একটা সিঙ্গেল ডিস্ক অর্থাৎ সেভ করার একটা সাইন আছে। এই দেখেন সেভ করার একটা সাইন আছে। এটাতে যখন আমি ক্লিক করব, যখন আমি এটাতে ক্লিক করব সে হচ্ছে সেভ হবে। আপনার কি মনে আছে যে আমরা ঠিক 2 মিনিট আগে একটা ওয়ার্কিং ডিরেক্টরি সেট করেছি? সো ওয়ার্কিং ডিরেক্টরি সেট করা এই জন্য জরুরি, আপনি যদি ওয়ার্কিং ডিরেক্টরি সেট করে না আসেন তাহলে কিন্তু সে বাই ডিফল্ট আপনার ইউজার্স অর্থাৎ সি ড্রাইভে ইউজারে জিনিসটাকে সেভ করবে, যেটা আপনি পরে খুঁজে পাবেন না। তাই আমরা এখানে করব, আমাদের দেখেন অলরেডি ফোল্ডারে কিন্তু সে দেখাচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রামিং ইন আর, সে এখানে এটা সেভ করবে। তাহলে আমি লিখি আওয়ার ফার্স্ট স্ক্রিপ্ট। ওকে, সেভ দিলাম, সেভ হয়ে গেল। তাহলে কিভাবে সেভ করা যায় সেটা আমরা দেখলাম। অথবা আমরা চাইলে এই যে ওয়ার্কিং ডিরেক্টরিটা আমরা অন্য জায়গা থেকেও দেখতে পারবো। কোথা থেকে দেখতে পারবো? ডান পাশে যে ফাইল ট্যাব আছে, ডান পাশে ফাইল ট্যাবে এখানে যদি আপনি ফাইলে ক্লিক করেন,
খেয়াল করে দেখেন সে হচ্ছে আপনার ইউজার্স, অর্থাৎ বাই ডিফল্ট যেটা আছে সেটা কিন্তু শো করছে, বাই ডিফল্টটা শো করছে। সাপোজ এখান থেকে আমি আমার যে ফোল্ডারটা, সেই ফোল্ডারটা হচ্ছে ডেস্কটপে আছে, ডেস্কটপ থেকে সেই স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রামিং উইথ আর সেই ফোল্ডারে গেলাম ডান পাশে ফাইলস থেকে। ফোল্ডারে গিয়ে আমি এখন ম্যানুয়ালি এই ফোল্ডারটাকে ওয়ার্কিং ডিরেক্টরি হিসেবে সিলেক্ট করতে চাই। তাহলে আমি যেটা করব, এখানে যে একটা সেটিংস এর একটা সাইন আছে, অর্থাৎ কি বলবো এটাকে, এই সাইনটাকে কেউ বলতে পারবেন, এই সাইনটাকে কি বলবো, যে চাকা মানে কি বলবো, এনিওয়ান? গিয়ার, হ্যাঁ নাইস, সহজ, গিয়ার। হচ্ছে গিয়ার যে সাইনটা আছে এটাতে যদি আমি ক্লিক করি, খেয়াল করে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। আমি চাই আমার এই ফোল্ডারটাকে ওয়ার্কিং ডিরেক্টরি হিসেবে সেট করবো, সো এখানে লেখা আছে সেট এস ওয়ার্কিং ডিরেক্টরি। আমি যদি এটাকে ক্লিক করি, এটা কিন্তু ওয়ার্কিং ডিরেক্টরি সেট হয়ে গিয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি বাম পাশে কনসোলে দেখেন, আপনি এখান থেকে ক্লিক করলেন কিন্তু সেটা কিন্তু আর একটা কমান্ড হিসেবে দেখেছে, সেই কমান্ডটা কিন্তু সে এক্সিকিউট করেছে, অর্থাৎ সেট ওয়ার্কিং ডিরেক্টরি কমান্ডটা সে এক্সিকিউট করেছে। তাহলে আমরা দুই ভাবে দেখলাম, কোড দিয়ে কিভাবে ওয়ার্কিং ডিরেক্টরিতে যাওয়া যায়, দুই কিভাবে ম্যানুয়ালি হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরিতে যাওয়া যায়। সো আপনি যেভাবে কমফোর্টেবল ফিল করেন আপনি সেভাবে হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি অ্যাক্সেস করবেন। ওকে, কারো কোনো প্রশ্ন আছে বা এনিথিং? আমরা একটা 10 সেকেন্ডের ব্রেক নিই কারো কোনো প্রশ্নের জন্য। প্রশ্ন দুইটা ক্ষেত্রে থাকে না। এক, আমরা সবাই সবকিছু বুঝি, দুই, আমরা কেউ কিছু বুঝি না। আমি আশা করতেছি প্রথমটা, পরেরটা না। হ্যাঁ, আর প্রজেক্ট নিয়ে আমরা কথা বলবো, বাট নট ইন দিস ক্লাস, নট ইন দিস ক্লাস। আর প্রজেক্ট হচ্ছে আপনি যখন, আমরা প্রজেক্ট করা শিখবো, অর্থাৎ একদম শুরু থেকে কিভাবে আপনি যখন একটা প্রজেক্টে কাজ করবেন, অর্থাৎ একটা সাপোজ একটা প্রজেক্টে কাজ করবেন, সেটা শুরু থেকে আর্ট প্রজেক্ট কিভাবে শুরু করতে হয়, ইভেন সেটাকে কিভাবে গিট হাবের সাথে কানেক্ট করতে হয়, কিভাবে হচ্ছে কোলাবোরেটরদের সাথে কাজ করতে হয়, কিভাবে হচ্ছে গিট হাবে আপলোড করা যায়, কিভাবে সেখানে হচ্ছে আপনার ভার্সন হিস্ট্রি ক্রিয়েট করতে হয়, সেগুলো আমরা শিখবো, কিন্তু সেটা এই এই কোর্সের মধ্যে থাকবে না আর কি। ওকে, আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। কি ব্যাপার, এটাকে আমি যতবারই নিয়ে আসতেছি এটা এখানে আসতেছে। ওকে, সো আমরা দেখলাম হচ্ছে কিভাবে স্ক্রিপ্টে লিখতে হয়, এবং দেখলাম হচ্ছে হাউ টু সেভ স্ক্রিপ্ট। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে অবজেক্ট কি জিনিস এবং ফাংশন কি জিনিস। আমি যখন আর এ লিখবো 10 + 60, দেখি আমি একটু কমান্ডটা দিয়ে দেখি কি বলে সে। সে আমাকে বলছে হচ্ছে 70, অর্থাৎ আর একদম সহজ কথায় যদি আমরা ক্যালকুলেটর বলি, ওকে যদি আমি কোনো একটা সহজ ম্যাথমেটিক্যাল ইনস্ট্রাকশন দেই, সে আমাকে ইনস্ট্রাকশনের উত্তর দিবে। যদি আমি ওকে বলি আচ্ছা একটা কাজ করো, তুমি তুমি আমাকে বলো যে পাই এর ভ্যালু কত, PI, সে আমাকে বলছে 3.141593। অর্থাৎ সে আমাকে, আমি ওকে যে ইনস্ট্রাকশন দিচ্ছি ওর ল্যাঙ্গুয়েজ, এখন যদি আমি ওকে পাই লিখি PIE, সে আমাকে কি লিখছে, না সে তো এই পাইকে চিনে না, সে এই পাইকে চিনে না। তো বিশাল এক আমাকে ফাংশন দিয়ে দিছে, অর্থাৎ তাকে আমাকে তার ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। যদি আমি তাকে বলি যে ওকে তুমি আমাকে বলো যে স্কোয়ার রুট অফ পাই, অর্থাৎ স্কোয়ার রুট অফ পাই কত, সে আমাকে বলবে হচ্ছে 1.772454। আচ্ছা, এবার আমি যদি আর কে আর এর সাথে একটু ভ্যারিয়েবল ডিফাইন করতে চাই, অর্থাৎ এই জিনিসটা মাথায় রাখবেন যে এটা বারবার আসবে, আপনি যখন কাজ করতে যান আপনি প্রচুর কোনো কোনো প্রজেক্ট দেখা যাবে কয়েকশো ভ্যারিয়েবলস আপনাকে ক্রিয়েট করতে হবে আপনার কাজের জন্য। তো আমি বললাম যে এ, ধরো আর কে বললাম যে A = 50, B = 60, আমি এই দুইটা ভ্যারিয়েবলস ডিফাইন করলাম, A = 50, A = 50, B = 60। এখন যদি আমি আর কে জিজ্ঞেস করি এ এ কত, এ আমাকে উত্তর দিচ্ছে এর ভ্যালু হচ্ছে 50। আমি একটু সবাইকে আবার বলি, মনে করিয়ে দেই, আমি যখন কোন একটা কোড এক্সিকিউট করব, সেটার আউটপুটটা আপনি দেখবেন হচ্ছে নিচে কনসোলে, এটা কনসোল আউটপুটটা দেখাবে।
আমি যদি আর কে জিজ্ঞেস করি বি এর ভ্যালু কত, আর আমাকে উত্তর দিবে 60। ও উত্তর দিচ্ছে এই জন্য আপনি ওকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন সে সেভাবে আপনাকে উত্তর দিবে। এখন আমি যদি কিছু অপারেটর দেখাই, অপারেটর মানে হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেটর। আমি যদি আর কে জিজ্ঞেস করি এ প্লাস বি এটার উত্তর কি, সে আমাকে বলবে 110। অথবা আমি যদি ওকে অন্যভাবে জিজ্ঞেস করি আর কে, যে তুমি আমাকে এ প্লাস বি বলো না, তুমি আমাকে বলো হচ্ছে সাম, অর্থাৎ সামেশন অফ এ প্লাস বি, এই দুটোর সামেশন কি, সে আমাকে দেখাচ্ছে হচ্ছে 110। অর্থাৎ আর আপনি চাইলে অনেকভাবে আর থেকে তাকে ইনস্ট্রাকশন দিতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে আমি এভাবেও লিখতে পারি প্রিন্ট এ প্লাস বি। দেখেন কি লেখা আসলো, 110। প্রথমে আমি যখন লিখলাম এ প্লাস বি সেটার আনসারও 110। যখন আমি লিখলাম প্রিন্ট এ প্লাস বি অর্থাৎ এ প্লাস, তাহলে আমি ইনস্ট্রাকশনটাকে একটু ভাগ ভাগ করে বলি আর কিভাবে আসলে ইনস্ট্রাকশনটা পাচ্ছে। আর প্রথমে দেখবে এ কি, এ সমান 50। এরপর আর আর দেখবে বি ডিফাইন করা হয়েছে কিনা, বি সমান 60। আর দেখবে হচ্ছে এই দুইটার ক্লাস কি, অর্থাৎ এগুলো কি নিউমেরিক কিনা, কোনো ডিজিট কিনা। যদি ডিজিট হয় সেটাকে যোগ করতে পারবে, যদি ডিজিট না হয় সেটাকে যোগ করবে না। অর্থাৎ আর দেখতেছে এ এর ভ্যালু কি, বি এর ভ্যালু কি, তাদের ক্লাস কি। তারা যদি নিউমেরিক ক্লাসের হয় তারপর সেই দুটাকে যোগ করলো 110। 110 করে সে আমাকে আবার দেখতে চাচ্ছে প্রিন্ট, অর্থাৎ আমি তার কাছে উত্তরটা জানতে চাচ্ছি, সে আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে সেটা 110। মজার ব্যাপার হচ্ছে যদি আমি এখন বলি এ ইকুয়াল টু সাপোজ 50। আচ্ছা এটা এখানে থাকুক, এই স্ক্রিপ্টটা যেহেতু আপনাদের সাথে শেয়ার করব, আমরা একটা জিনিস দেখি। ধরেন আমি লিখলাম এক্স ইকুয়াল টু 50, আচ্ছা 5, ওয়াই ইজ ইকুয়াল টু সাপোজ 6। এখন এই দুটাকে আমি একটু রান করি। ওকে, যখন আমি ওকে জিজ্ঞেস করব এক্স এর ভ্যালু কত, খেয়াল করে দেখেছেন সে কিন্তু এক্স এর ভ্যালু দেখাচ্ছে কোড, দুটা কোড দিয়ে 5। আমার প্রশ্ন আপনাদের প্রতি, কোড সহ এবং কোড ছাড়া দুটোর মধ্যে পার্থক্য কি? গুড। স্ট্রিং মানে হচ্ছে আসলে ক্যারেক্টার বা টেক্সট। অর্থাৎ এখন আর আমাকে বুঝাচ্ছে যে তুমি আমাকে যেটা এক্স এর ভ্যালু লিখেছো, এই এক্স এর ভ্যালুটা নাম্বার না, ইটস এ টেক্সট অথবা স্ট্রিং। এবং ওয়াই এর ভ্যালু যদি আমি জানতে চাই, সে আমাকে বলবে ওয়াই এর ভ্যালু 6, কোটেড 6। ওকে, আমি বললাম ওকে, তুমি একটা কাজ করো আর তুমি আমাকে এক্স এবং ওয়াই এর একটা যোগফল দেখাও। রেড রেড রেড। এরর কি লেখা আছে, আমি বারবার আপনাদেরকে শিখিয়েছি প্রথম ক্লাসে, এরর কি আছে সেটা পড়তে হবে। এরর ইন এক্স প্লাস ওয়াই নন নিউমেরিক আর্গুমেন্ট, অর্থাৎ নন নিউমেরিক। আপনি যে এক্স এবং ওয়াই এর যে ভ্যালু ডিফাইন করেছেন, অ্যাসাইন করেছেন, সেটা নন নিউমেরিক, অর্থাৎ সেটা নাম্বার না। ওকে, তাহলে আমরা দেখলাম হচ্ছে নাম্বার কি, ক্যারেক্টার কি, কখন যোগ করা যাবে কখন যোগ করা যাবে না। এবার আমরা দেখি যে আমরা যখন, আপনি যখন আসলে রিয়েল ডাটা নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনার একটা দুইটা ডাটা থাকবে না, আপনার থাউজেন্ড অফ ডাটা থাকবে, কয়েকশো ডাটা থাকবে, কয়েক হাজার ডাটা থাকবে। তখন আমি আসলে আর কে কিভাবে কমান্ড করব যে তুমি আমাকে দুইটা তিনটা ডাটা না, তুমি একসাথে অনেকগুলো ডাটা আমাকে কাজ করে দেখাও। তখন আমরা হচ্ছে সি, যেটাকে আমরা বলি হচ্ছে কনক্যাটেনেশন বা হচ্ছে জয়েন করা বলি, সি ফর কনক্যাটেনেশন বা হচ্ছে জয়েন করা বলি। তখন আমরা হচ্ছে সি অপারেটরটা ইউজ করব, কনক্যাটেনেশনটা ইউজ করব। ধরলাম দুইজন বন্ধু, 5 বছর 6 বছর, অনেক ছোট বন্ধু। আমি একটা ভ্যারিয়েবলস ডিফাইন করলাম এজেস, এবং সেই এজেস দিয়ে আমি সি দিয়ে বুঝাচ্ছি এজেস এর মধ্যে দুটো ভ্যালু থাকবে, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 6। আপনি যদি আরো বেশি দিতে চান আরো বেশি দিতে পারেন, আমি আরেকটা দিই সেটা হচ্ছে 7। ওকে, আমি যখন এটাকে রান করব এবং আমি দেখতে চাই আরেকটা জিনিস, যখন কোনো একটা ভ্যারিয়েবল আপনি এখানে ডিফাইন করলেন, এই লাইনে আপনি ডিফাইন করলেন ভ্যারিয়েবলটা, আপনি সেই ভ্যারিয়েবলটা দেখতে চান, সিম্পলি সেই ভ্যারিয়েবলটাকে কপি করবেন, কপি করে সেটা পেস্ট করবেন এবং সেটা রান করবেন। নিচে দেখেন, হ্যাঁ, আর আমাকে বলছে এইজেস, এইজেস এই ভ্যারিয়েবলস এর আন্ডারে হচ্ছে তিনটা ভ্যালু আছে, 5, 6 এবং 7।
অর্থাৎ আমরা জয়েন করলাম, অনেকগুলো ভ্যালুকে কনকেটেনেশন করলাম, জয়েন করলাম একসাথে। এখন আমি আর কে জিজ্ঞেস করব যে ঠিক আছে আর, এই যে ভ্যারিয়েবলসটা আছে, এই ভ্যারিয়েবলস এর হচ্ছে সাম কত। সে আমাকে বলছে হচ্ছে 18, অর্থাৎ আর বাই ডিফল্ট ওর যে কনক্যাটিনেটেড তিনটা ভ্যালু ছিল 5, 6, 7, সে তিনটাকে যোগ করে আমাকে সাম বলেছে। ওকে, সো এটা গেল হচ্ছে কনক্যাটেনেশন ফর নিউমেরিক নাম্বারের জন্য। আমরা কি ক্যারেক্টারের জন্য করতে পারবো? হ্যাঁ, আমরা ক্যারেক্টারের জন্য করতে পারবো, অর্থাৎ টেক্সটের জন্য বা স্ট্রিং এর জন্য করতে পারবো। আমরা যদি তিনটা নাম দেখি, নেমস, এটা একটা ভ্যারিয়েবল ডিফাইন করলাম। এই ভ্যারিয়েবল ডিফাইন করার পর আমি কনক্যাটেনেশন করলাম হচ্ছে মাহাদ, আরিজ আর হচ্ছে শান। তিনজন আমার ছেলে এবং ছেলের দুইটা বন্ধু, ওর সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড, এই তিনজন। তো এটা যদি আমি একটু রান করি, তাহলে এখন আমাকে আর দেখাচ্ছে আমার কাছে নেমস এর আন্ডারে তিনটা নাম আছে, মাহাত, আরিস এবং শান। এবং আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছি, সেটা হচ্ছে যখন কোন একটা কিছু আমরা স্ট্রিং আকারে দিব, সেটা কিন্তু হচ্ছে আমরা কোট আকারে দিয়েছি, অর্থাৎ কোট। এখানে প্রশ্ন আসতে পারে সিঙ্গেল কোট হবে নাকি ডাবল কোট হবে। ওয়েদার সিঙ্গেল কোট ইউজ করেন বা ডাবল কোট ইউজ করেন, এটা হচ্ছে আর একইভাবে ডিফাইন করবো, তার সমস্যা নেই। আপনি সিঙ্গেল কোটও ইউজ করতে পারেন, ডাবল কোটও ইউজ করতে পারেন। ওকে, আমরা সেই বন্ধুদের বয়স ডিফাইন করলাম এইজেস দিয়ে, সেই বন্ধুদের নাম ডিফাইন করলাম স্ট্রিং দিয়ে। এবার আমরা তাদের মধ্যে একটা বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপ একটা ভ্যারিয়েবল ডিফাইন করব। আমি সেই ভ্যারিয়েবলটাকে ডিফাইন করলাম হচ্ছে ফ্রেন্ডস, তারা বন্ধু। এই ডাটা ফ্রেম, অর্থাৎ আমি একটা ডাটা ফ্রেম ক্রিয়েট করছি। একটা ডাটা ফ্রেমে অসংখ্য ভ্যারিয়েবলস থাকতে পারে, অসংখ্য ভ্যারিয়েবলস। আমাদের ফ্রেন্ডস ডাটাবেজে কয়টা ভ্যারিয়েবলস থাকবে আপনাদের প্রতি প্রশ্ন? নো, সি ইজ এ পার্ট অফ এ সিনট্যাক্স। অর্থাৎ একজন প্রশ্ন করেছে, হ্যাঁ, দুইটা ভ্যারিয়েবলস থাকবে। প্রত্যয় প্রশ্ন করেছে সি কি, এখানে আমরা সি দিয়ে যে কনক্যাটেনেশন বুঝেছি, এটা কি আরবিট্রারি না? এটা আরবিট্রারি না, এটা হচ্ছে পার্ট অফ এ সিনট্যাক্স। সিনট্যাক্স মনে রাখবেন, আর প্রোগ্রামিং এ কোনো কিছু আরবিট্রারি না। আপনি যখন কোনো ভ্যারিয়েবল ডিফাইন করবেন, দ্যাট কুড বি আরবিট্রারি, সেটা আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারবেন। কিন্তু সি কে যখন আপনি কোনো কমান্ড এবং ফাংশন বা কোনো একটা অপারেটর দিবেন, সেটা স্পেসিফিক সি এর ল্যাঙ্গুয়েজ হিসেবে হতে হবে, এর বাইরে দিলে সেটা কাজ করবে না। টু, ওকে। আমাদের বন্ধুত্ব ফ্রেন্ডশিপ ডাটা ফ্রেমে দুইটা ভ্যারিয়েবলস থাকবে, সেটা হচ্ছে এইজ এবং হচ্ছে নেম। অর্থাৎ আমরা একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করছি। ডেটা ফ্রেম ক্রিয়েট করার জন্য খুবই সহজ একটা অপারেটর আছে, ফাংশন আছে, সেটা হচ্ছে ডাটা ডট ফ্রেম। অর্থাৎ আপনি যদি ডাটা ডট ফ্রেম এটা লিখে কোডটা কিভাবে কাজ করে, আমি বারবার এই ক্লাসে জোর দিব, কোড লজিকটা কিভাবে কাজ করে। দেখেন, এই দুইটা লাইন কিন্তু বুঝাতে 10 সেকেন্ডে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু না, আমরা সেটাতে যোগ দিব না। আমরা কোয়ান্টিটিতে বিশ্বাস করব না এই ক্লাসে, আমরা কোয়ালিটিতে বিশ্বাস করব। একটা সিঙ্গেল লাইন কোড যদি আমি লিখি, আমি তার লজিকটা বোঝার চেষ্টা করব আর কিভাবে লজিকটা কাজ করতেছে। ওকে, সো এই ভ্যারিয়েবলসটা যখন আমি ডিফাইন করলাম, বন্ধু ফ্রেন্ডস, বললাম যে ফ্রেন্ডস একটা ভ্যারিয়েবলস তুমি ক্রিয়েট করো, সেই ভ্যারিয়েবলসটা ক্রিয়েট করার পর সেটা একটা ডাটা ফ্রেম ক্রিয়েট করো। সেই ডাটা ফ্রেমের মধ্যে দুটো ভ্যারিয়েবলস থাকবে, একটা হচ্ছে নেমস, একটা হচ্ছে এইজেস। ওকে, আমি যদি সেটা রান করি, একটা ডেটা ফ্রেম ক্রিয়েট হয়েছে। আপনি যখনই কোনো একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করবেন, সেটা আপনার এনভায়রনমেন্ট, অর্থাৎ এনভায়রনমেন্ট ডান পাশে উপরে যে কোয়াড্রেন্টটা, এই হচ্ছে আপনার এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টে সেটা জমা হবে। খেয়াল করে দেখেন, আপনি এখানে ফ্রেন্ডস একটা ডাটা ফ্রেম ক্রিয়েট করেছেন, ডান পাশে কিন্তু ফ্রেন্ডস বলে একটা ডেটা ক্রিয়েট হয়েছে। সেই ডেটাতে যদি আপনি ক্লিক করেন, আমি ক্লিক করলাম, এই যে আপনার সেই ডাটা ফ্রেমটা সে দেখাচ্ছে, যেখানে দুটো ভ্যারিয়েবলস আছে, যেখানে অনেকগুলা নাম আছে, অনেকগুলো বয়স আছে। তো শিখলাম কিভাবে ডাটা ফ্রেম ক্রিয়েট করা যায়, কিভাবে ডাটা ফ্রেম কোথায় জমা হয়, এবং কিভাবে ডাটা ফ্রেম দেখা যায়। মজার ব্যাপার হচ্ছে, আর শেখা খুবই সহজ যদি আপনি একটু ধরতে পারেন। আপনি যখন ক্লিক করলেন ফ্রেন্ডসে, তখন কিন্তু নিচে দেখেন একটা কোড এক্সিকিউট হয়েছে। কোডটা লিখছে কি, ভিউ ব্রেকেটে ফ্রেন্ডস। এই কোডটাকে আমরা কপি করি, কোডটাকে কপি করে আমরা আমাদের টেক্সটে নিয়ে যাই। দেখেন, আমি অলরেডি এখানে লিখে রেখেছি, যখন কোনো একটা ডাটা ফ্রেমে আমি দেখতে চাই,
যদি আমি লিখি হচ্ছে ভিউ দিয়ে, ভিটা হচ্ছে বড় হাতের, খেয়াল করেন কেন বড় হাতের আমরা একটু পরে নিজেরাই বুঝবো। এটা যদি আমরা একটু রান করি কোডটা, অর্থাৎ সে আমাকে সোর্সে ডেটা ফ্রেমটার কি অবস্থা, স্ট্রাকচারটা কি, সে আমাকে দেখিয়ে দিচ্ছে। ওকে, যদি আমি একটা কাজ করি, আমি একই জিনিস লিখবো কিন্তু ভিটা আমি ছোট হাতের দিব। দেখ, একটু খেয়াল করেন, প্রথমে আমরা ভিটা বড় হাতের ছিল, এখন ভিটা আমি ছোট হাতের দিচ্ছি। কি হচ্ছে? কোনো পার্থক্য নেই। অর্থাৎ আমি যদি এই আমার লেটার যদি হচ্ছে বড় বা ছোট, স্পেসিফিক এই কোডের ক্ষেত্রে, সব কোডের ক্ষেত্রে কাজ করবে কিনা সেটা হচ্ছে আপনাদের, আমরা আজকে যে কোডগুলো করলাম সেই কোডগুলো হচ্ছে আপনারা নিজেরাই দেখবেন। যেমন আমি যদি মিন লিখি, আমরা একটু আগে মিন দেখেছিলাম, ছোট লিখে দেখেছিলাম মিন জিনিসটা কি। অর্থাৎ সে আমাকে ডান পাশে দেখাচ্ছে মিনটা কি, এটাকে আমি একটু বড় হাতের দিয়ে লেখার চেষ্টা করি। নো ডকুমেন্টেশন ফর মিন ইন স্পেসিফাইড প্যাকেজেস এন্ড লাইব্রেরি। অর্থাৎ আপনি যখন কোন একটা স্পেসিফিক প্যাকেজ ইউজ করবেন, সেই প্যাকেজের জন্য, কোন একটা ফাংশনের জন্য যে সিনট্যাক্সটা তৈরি করা আছে তার ডিকশনারিতে, সেই ডিকশনারি অনুযায়ী যদি আপনি লিখেন আর আপনাকে এক্সিকিউট করে দিবে, সেই ডিকশনারির বাইরে যদি আপনি এক্সিকিউট করেন আর আপনাকে এক্সিকিউট করে দিবে না। তাহলে ভিউর ক্ষেত্রে দেখা যাচ্ছে আর দুটোকেই হচ্ছে একইভাবে ট্রিট করছে। ওকে, এবার আমরা দেখব হচ্ছে এসটিআর। এসটিআর জিনিসটা কি? এক্সট্রা স্পেস, এক্সট্রা স্পেসকে সে হচ্ছে আর ডিল করবে না, অর্থাৎ হচ্ছে সমস্যা হিসেবে দেখবে না। কিন্তু হচ্ছে আপনার ইনডেন্টেশন, ইনডেন্টেশন মানে হচ্ছে ইনডেন্ট করা, যখন কোন একটা কোডকে, অর্থাৎ আপনি লেফট থেকে কতটুকু ট্যাব দিচ্ছেন, কয়টা ট্যাব দিচ্ছেন, 1 2 3, আপনি যখন, আমরা দেখবো হয়তো 3 নম্বর ক্লাসে গিয়ে বা 4 নম্বর ক্লাসে গিয়ে ফর লুপ ইউজ করব, বিভিন্ন লুপ ইউজ করব, তখন যদি আপনি ইন্টেন্টটা ঠিকভাবে না করেন তাহলে আর সেটাকে এক্সিকিউট করতে পারবেন না। কিন্তু স্পেসের ক্ষেত্রে সমস্যা নেই, অর্থাৎ আপনি একটা বা দুইটা স্পেস পড়লে সেটা সমস্যা হবে না। তো আমরা এসটিআর ফ্রেন্ডস, অর্থাৎ ফ্রেন্ডস ডেটাবেসটা কি আমরা একটু দেখার চেষ্টা করি, এটা কি বোঝাচ্ছে। অর্থাৎ স্ট্রাকচার, এসটিআর ফর স্ট্রাকচার, সে আপনার যে ফ্রেন্ডস ডেটাবেসটা আছে সেটা স্ট্রাকচারটা কি সে দেখাচ্ছে। নিচে একটু খেয়াল করে দেখেন। নাম্বার ওয়ান, সে বলছে এটা একটা ডেটা ফ্রেম। নাম্বার টু, সে বলছে হচ্ছে 3টা অবজারভেশন আছে এবং 2টা ভ্যারিয়েবলস আছে। আপনাদের প্রতি আমার প্রশ্ন, অবজারভেশন কি রো এবং নাকি ভ্যারিয়েবলস রো? কোনটা রো? অর্থাৎ কোনটা রো কোনটা কলাম, কে বলতে পারে? কে? অবশ্যই আপনারা সবাই বলতে পারবেন, আমি জাস্ট আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম। অবজারভেশনস আর রো, অবজারভেশনস আর রো। ওকে, ইয়েস, অবজারভেশনস আর রো, ইয়েস। অর্থাৎ যদি আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের ডেটা ফ্রেমটা, আপনার যে রো ওয়াইজ থাকবে, রো ওয়াইজটা হচ্ছে প্রতিটা মানুষের ইনফরমেশন, এভাবে সহজভাবে মনে রাখেন, প্রতিটা মানুষের ইনফরমেশন, প্রতিটা রো। প্রতিটা কলাম হচ্ছে প্রতিটা মানুষের ক্যারেক্টারিস্টিক্স, তার নাম, তার বয়স, তার জাতীয়তা, তার ঠিকানা, সে কোন কালার পছন্দ করে, কি খেতে পছন্দ করে। অর্থাৎ এভাবে, আমি এভাবে মনে রাখতাম, প্রতিটা অবজারভেশন হচ্ছে প্রতিটা মানুষ এবং প্রতিটা কলাম হচ্ছে প্রতিটা মানুষের ক্যারেক্টারিস্টিক্স। এটা বোঝাটা খুবই জরুরি, কারণ আমরা সামনে অনেক বেশি আসবে, রো অপারেট করব, কলাম অপারেটর করব, তখন একটু যাতে ঝামেলা লেগে না যায় আর কি আপনাদের ইনশাল্লাহ। ওকে, সো আমরা দেখলাম হচ্ছে স্ট্রাকচার, এটার ডেটা ফ্রেম, এটার অবজারভেশন 3টা, এটার ভ্যারিয়েবলস 3টা, এবং সে যে বলছে আমি যে নেমস ভ্যারিয়েবলস দিয়েছি সেই নেমস ভ্যারিয়েবলটা দেখাচ্ছে CHR। অর্থাৎ নেম যে ভ্যারিয়েবলটা আমি ক্রিয়েট করেছি সেটার টাইপ হচ্ছে ক্যারেক্টার, এবং সেখানে কয়টা ভ্যালু আছে? 3টা ভ্যালু আছে, মাহাত, আরিস, শান। এইজেস যে ভ্যারিয়েবলটা আছে সেটা হচ্ছে নাম্বার, দেখা যাচ্ছে নাম্বারটা কি কি, 5 6 7। সো এটা হচ্ছে স্ট্রাকচার। তো আমরা একটু অন্য একটা জিনিস দেখতে চাচ্ছি। ধরেন আমি যদি লিখি ক্লাস, পরে আমাদের ভ্যারিয়েবলসটা কি ছিল? আমাদের ভ্যারিয়েবলসটা ছিল একটা এইজেস। আমি আসলে কোথা থেকে ক্লিক করতে পারবো? আমি এখান থেকে ক্লিক করতে পারবো, জাস্ট কপি করে পেস্ট করতে পারবো। দেখেন, আমি যে নেম ভ্যারিয়েবলটা আমরা ক্রিয়েট করে এসেছি সেটার ক্লাস, অর্থাৎ সেটার টাইপটা কি, সেটা যদি আমি দেখতে চাই, সে আমাকে বলছে হচ্ছে এটা একটা ক্যারেক্টার। ওকে, আমি জানি ওখানে কিছু নাম আছে, সো এটা ক্যারেক্টার হবে। আমি যদি দেখি ক্লাস ফর এজেস, সেটা আসছে হচ্ছে নিউমেরিক, অর্থাৎ সেটা হচ্ছে নাম্বার।
আমরা দেখলাম হচ্ছে কিভাবে স্পেসিফিক ভ্যারিয়েবলস এর ক্লাসটা জানা যায়, আমরা এটাও দেখলাম কিভাবে হচ্ছে কোন একটা ডেটাবেজের হচ্ছে টোটাল সবকিছু সম্পর্কে আমরা জানতে পারি। অথবা এখানে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আমি যদি বলি গ্লিমস। আচ্ছা, সাপোজ লাল দেখে ভয় পাওয়ার দরকার নেই, আমি লালটা পড়ি, কি বলেছে? এরর, অবজেক্ট এফ আর আই এন ই ডি এস নট ফাউন্ড, অর্থাৎ আমি স্পেলিং মিস্টেক করেছি, ও বলছে হচ্ছে এটা আসলে আমি পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। ওকে, এটা আসলে আমাদের গ্লিমস এই ডেটাবেজের ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ আমাদের ডেটাবেসটা আসলে খুবই ছোট, মাত্র 3টা অবজারভেশন। যখন আপনি 1000 অবজারভেশনের কোন একটা ফাইল নিয়ে কাজ করবেন, যখন যদি আপনি গ্লিমস দেন, তাহলে সে আসলে দেখাবে কয়টা কলাম, কয়টা অবজারভেশন, কয়টা ভ্যারিয়েবলস, ভ্যারিয়েবলস গুলোর নাম কি, কি কি ভ্যারিয়েবলস আছে, সেটা হচ্ছে আপনাকে গ্লিমসে দেখাবে, যেটা আমরা পরবর্তীতে দেখবো, কিন্তু আমরা আগেই শিখে নিলাম গ্লিমস ফাংশনটা। আচ্ছা, এখন আমি যদি কোনো একটা পার্টিকুলার ভ্যারিয়েবল দেখতে চাই, পার্টিকুলার বানান ভুল হচ্ছে কেন? Okay, আমি আমাদের ফ্রেন্ডস ডেটাবেজে স্পেসিফিক একটা ভ্যারিয়েবলস দেখতে চাই, তাহলে আমি যেটা করব, কোডের স্ট্রাকচারটা আমি একটু লিখে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে আপনার ডেটা সেটের নেম থাকবে, ডেটা সেট নেম, এরপর হচ্ছে একটা ডলার সাইন থাকবে, এরপর হচ্ছে ভ্যারিয়েবল নেম থাকবে। এটা হচ্ছে আমাদের কোডের সিনট্যাক্স। তাহলে আসেন আমরা এই কোডের সিনট্যাক্সটা ফলো করি। আমি আবার বলি, প্রথমে দিব হচ্ছে আমার ডেটা সেটের নাম কি, এরপর একটা ডলার সাইন থাকবে, পরবর্তীতে আমি কোন ভ্যারিয়েবলসটা দেখতে চাই সেই ভ্যারিয়েবলসটার নাম থাকবে। তো এই লাইনের কোডটা আমরা দেখি, ফ্রেন্ডস, আমাদের ডেটা সেটের নাম হচ্ছে ফ্রেন্ডস, একটা ডলার সাইন দিলাম, এরপরে আমি দিলাম হচ্ছে নেমস। এটাকে যদি আমি একটু এক্সিকিউট করি, তো এখানে লেখা আছে হচ্ছে, হ্যাঁ, নেমস এই ভ্যারিয়েবলস এর আন্ডারে এই অবজারভেশন গুলা আছে। যদি আমরা এজেসটা দেখতে চাই, তাহলে সে দেখাচ্ছে এইচএস এর আন্ডারে 5 6 7 এই ডেটাগুলো আছে। তো মজার কথা হচ্ছে, আপনাদের প্রতি প্রশ্ন এখন, আমি একটা কোড লিখলাম ফ্রেন্ডস ডলার সাইন নেমস, পরবর্তীতে হ্যাশ দিয়ে আমি একটা লেখা লিখলাম, হ্যাশ দিয়ে লেখা জিনিসটা কি, সেটা কি কোডের অংশ নাকি কোডের অংশ না? ইটস এ কমেন্ট। গুড, ইটস এ কমেন্ট। সো আর কিন্তু জানে আপনি যখনই কোনো একটা হ্যাশ দিচ্ছেন, সে কিন্তু সেটাকে এক্সিকিউট করছে না, সে সেটাকে একটা স্ট্রিং হিসেবে দেখাচ্ছে, নো কোনো কোড হিসেবে দেখাচ্ছে না। ওই জন্য আপনি যখন পুরো লাইনটাকে, আপনি যখন এটাকে এক্সিকিউট করবেন, সে এখানে দেখাচ্ছে। অর্থাৎ আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করবো, আপনারা যখন নতুন কোড করবেন, যখন নতুন সাপোজ একটা সিম্পল কোড আমরা রান করব, নিচের কোডটা এজেস কোডটা, এখানে আমি লিখবো হচ্ছে here we are trying to see the variable ages in the dataset appears. কমেন্টস লিখে রাখবেন, প্রতিটা লাইন কোড করবেন, প্রতিটা লাইনে কমেন্ট লিখবেন। এটা আপনাকে কিভাবে হেল্প করবে এটা আপনি পরে বুঝতে পারবেন। আপনি যখন আসলে আমাদের কোডের সংখ্যা অনেক বেড়ে যাবে, আপনার যখন নতুন কাজ করতে যাবেন, তখন হয়তো অনেক সময় মাথায় এটা আসলে কি জন্য, যে কি জন্য করেছি মনে থাকবে না। সো এটা খুবই ভালো প্র্যাকটিস, সবসময় কোড লিখে পাশে কমেন্ট লিখে রাখা। ডেটা সেট এবং ডেটা ফ্রেম, ইয়েস, ডেটা সেট এবং ডেটা ফ্রেমের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। আমি সহজভাবে বুঝি, আপনি যখন কোনো একটা ডেটা ইনপুট দিচ্ছেন, দ্যাটস এ ডেটা সেট। ওকে, এটা আমরা পরে দেখবো, এটা বেসিক্যালি পরে দেখবো, পরে আসবে। যখন সেই ডেটা সেটটাকে আপনি কোন একটা ডেটা ফ্রেমের মধ্যে ইনস্টল রাখছেন আপনার আর আর এর মেমোরিতে, সেটা হচ্ছে ডেটা ফ্রেম। সো ডেটা সেট, যেটা আপনি ডেটা র ডাটা দিচ্ছেন সেটা ডেটা সেট, আর যেটাকে আপনি যখন আর এর কোন একটা মেমোরিতে সেভ করছেন সেটা হচ্ছে ডেটা ফ্রেম। এটা আমরা সামনে দেখবো। ওকে, এবার আমরা আমাদের যে ফ্রেন্ডস এর যে ডেটা সেটটা আছে, যে ফ্রেন্ডস এর যে ডেটা সেটটা আছে, সেটা হচ্ছে আরো কিভাবে এক্সপ্লোর করা যায়। আমি এগুলা কেন দুটো তিনটা এক্সাম্পল দিয়ে শেখাচ্ছি, আমি বারবার বলি, আপনাদের আপনারা লজিকটা বুঝেন। আপনি যদি লজিকটা বুঝেন, এটা আপনি 1000
ভ্যারিয়েবলস এর ডেটা সেটের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আপনি যদি লজিক না বুঝেন, আপনি এটা আপনি কোড মুখস্থ করে আপনি কিছুই করতে পারবেন না। মাইন্ড ইট, কোড মুখস্থ করার কোনো দরকার নেই, লজিক বুঝার চেষ্টা করেন। ওই জন্য আমার এই ক্লাসগুলো হয়তো একটু খুবই ভার্বস হবে। ভার্বস মিনস হচ্ছে এখানে কথা বেশি থাকবে, কিন্তু কোড হয়তো অনেকে মনে হতে পারে একটা লাইন দুইটা, একটা দুইটা ওয়ার্ড, এত কথা এত কথা এত কথা তো ভালো লাগে না, এত কথা আসলে কারোরই ভালো লাগে না। কিন্তু শুরুর দিকে কোডের লজিক বোঝাটা খুবই জরুরি। আপনি 1 মাস 2 মাস খুব ধৈর্য সহকারে শেখার চেষ্টা করেন, দেখবেন হচ্ছে পরবর্তী জিনিসটা খুব ইজি হয়ে যাবে আপনার জন্য। এখন আমরা দেখি ফ্রেন্ডস যে ডেটা সেটটা, সেটা আমরা আসলে কিভাবে ম্যাট্রিক্স যে আমরা শিখে আসছি, আমরা যারা ম্যাট্রিক্স শিখেছি বা শিখি নাই কোনো সমস্যা নেই, এখানে ম্যাট্রিক্স একটা দুটা বেসিক জিনিস জানলেই চলবে। তো দুটো জিনিস থাকে যখন আমরা একটা ডেটা সেটকে দেখি, সেটার হচ্ছে রো থাকে এবং হচ্ছে কলাম থাকে। রো এবং কলাম, রো হচ্ছে অবজারভেশন এবং কলাম হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। যখন কোন একটা ডেটা ফ্রেমকে আপনি অ্যাড্রেস করবেন, অর্থাৎ আপনি যখন আর এর সাথে কমিউনিকেট করবেন যে অমুক ডেটা ফ্রেমের অমুক ডেটা আমাকে দাও, সে আপনার কাছ থেকে দুইটা জিনিস জানতে চাইবে। এক, তুমি কোন রোর ডাটা চাচ্ছ, তুমি কোন কলামের ডাটা চাচ্ছ। এই দুটো জিনিস যদি আপনি ওকে দিতে পারেন, সে হচ্ছে আপনাকে উত্তর দিবে। যেমন এই লাইনের কোডে দেখেন, ফ্রেন্ডস এই ডাটা ফ্রেমে আমি ওকে বলছি হচ্ছে 1 1। আমরা মুখস্থ করবো না, আমরা হচ্ছে এখনই শিখে ফেলবো জিনিসটা আসলে কি বোঝাচ্ছে। আমি হচ্ছে আমার ফ্রেন্ডস ডাটাটা দেখি, আমি বারবার ফ্রেন্ডস বানানটা ভুল করি। হ্যাঁ ঠিক আছে। তো আমি দেখা যাচ্ছে, আমি যদি ফ্রেন্ডস ডাটা সেটটা দেখি আমার এই হচ্ছে, অথবা আমি ভিউতে আপনাদের দেখি, ভিউতে দেখে আপনাদের অনেক কিছু সুবিধা হবে। ওকে, এই হচ্ছে আমাদের ফ্রেন্ড ডাটা সেটটা। এটা একটু চোখের সামনে রাখি। এবার হচ্ছে আমরা একটা কোড এক্সিকিউট করি। আমি লিখলাম ফ্রেন্ডস থার্ড ব্র্যাকেট 1 1। জিনিসটা কি আমরা এখন বুঝবো না, আমরা আগে কোডটা এক্সিকিউট করব। কোডটা এক্সিকিউট করার পর সে আমাকে আউটপুট দেখাচ্ছে মাহাদ। জিনিসটা কি বোঝার জন্য আমি আমার ফ্রেন্ডস এর ডাটা ফ্রেমে যাচ্ছি, দেখা যাচ্ছে এই জিনিসটা দেখাচ্ছে। অর্থাৎ আমি যে কোড দিয়েছি 1 1 লিখেছি, আমি আসলে আর এর কাছে জানতে চাচ্ছি, তুমি ফ্রেন্ডস ডাটা সেটের কাছে যাও, ডাটা সেটের কাছে গিয়ে 1 নাম্বার রো 1 নাম্বার কলামের যে এন্ট্রি আছে সেই এন্ট্রিটা আমাকে দাও। সে তখন আমাকে বলছে হচ্ছে মাহাত। ওকে, এটাকে আমি একটু চেঞ্জ করে দিই, 2 2 করে দেই। সে আমাকে বলছে হচ্ছে 6। 6 জিনিসটা কি, আমরা একটু আমাদের ডেটা ফ্রেমে যাই। 6 অর্থাৎ এটা হচ্ছে কত নাম্বার রো, 1 2, 2 নাম্বার রো, 1 2, 2 নাম্বার কলাম, 2 নাম্বার রো 2 নাম্বার কলামের এন্ট্রিটা হচ্ছে 6, সে আমাকে ওটা দেখাচ্ছে। যদি আমি দেই হচ্ছে 3 3, নাল। কেন নাল, কে বলতে পারবে? নেই। অর্থাৎ আমরা আমাদের ডেটা ফ্রেমে যাই, আমাদের ডেটা ফ্রেমে দেখি হচ্ছে 3 নাম্বার রো কোনটা, 1 2 3, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার রো। 3 নাম্বার কলাম কোনটা, 1 2 3, নাই। 3 নাম্বার কলাম নাই। অর্থাৎ 3 নাম্বার রো এবং 3 নাম্বার কলামে আসলে কোনো ভ্যালু নাই, নাল। দ্যাটস ওয়াই আর বলছে হচ্ছে এটা নাল, এখানে কোনো ভ্যালু নাই। আচ্ছা, কিভাবে মনে রাখবো অর্ডার অপারেটরটা? আমি যেভাবে মনে রাখি যে আরসি কোলা, আরসি কোলা মনে রাখবেন, প্রথমে রো আসবে পরে হচ্ছে কলাম আসবে। হ্যাঁ, ইয়েস, ইয়েস। ওকে, আরসি কোলা, আরসি কোলা দিয়ে মনে রাখবেন, প্রথমটা রো পরেরটা কলাম। এবার আমরা আরেকটা জিনিস একটু দেখি। আমি যদি লিখি খেয়াল করে দেখেন, এই কোডটাতে খেয়াল করেন, আমি ওকে বলছি হচ্ছে রো রো 1, বাট কলামের জায়গায় ফাঁকা, কিছু লিখি নাই, কমা দিয়ে ফাঁকা দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ করেছি। সেটা জিনিসটা কি একটু দেখি। অর্থাৎ সেই জিনিসটা কি লিখেছে আমরা একটু আমাদের, ও লিখেছে হচ্ছে এই অংশটা লিখেছে মাহাদ এবং 5। সেই জিনিসটা কি আমরা একটু বুঝার চেষ্টা করি। কেউ কি বলতে পারবেন আমি যখন 1 লিখেছি পরটা ব্ল্যাঙ্ক লিখেছি, সে আসলে কি দিয়েছে আমাকে আউটপুট? এই কোডের আউটপুটটা আসলে কিভাবে, মানে বাংলা, মানে যদি এক্সপ্লেন করতে চাই, কেউ এনিওয়ান?
দ্য কমপ্লিট রো ওয়ান। ওকে, ইয়েস, ইয়েস। অর্থাৎ আমি আসলে ওকে বলতে চাচ্ছি যে তুমি আমাকে কমপ্লিট রো ওয়ানটা দাও। ওকে, যদি আমি প্রথমটা ফাঁকা রাখলাম, প্রথমটা দেখেন, প্রথমটা ফাঁকা, ইট হ্যাভ কনসিডার্ড অল দ্য ভেরিয়েবলস অফ অবজারভেশন ওয়ান, ইয়েস, অর্থাৎ রো ওয়ান। যদি আমি পরের কোডটা দেখি, সে কি বলে দেখি, সে আউটপুট দেখাচ্ছে মাহাদ আরিস শান, অর্থাৎ উত্তর আশা করি আপনাদের কাছ থেকেই আসবে। সে আসলে কি বলতে যাচ্ছে, পরের লাইনের কোডটা, অল ভ্যালুস অফ কলাম ওয়ান, ইয়েস, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি কলাম ওয়ান। ওকে, সো গুড। সো আমাদের ডেটা ফ্রেম কিভাবে ডিফাইন করতে হয়, ডেটা ফ্রেম কিভাবে দেখতে হয়, ডেটা ফ্রেম কিভাবে জানতে হয়, কিভাবে আর এর সাথে কমিউনিকেশন করতে হয়, সেটা হচ্ছে আমরা দেখলাম। আমরা একটা 15 সেকেন্ডের একটা ব্রেক নিচ্ছি। আচ্ছা, আপনারা যারা মোবাইল থেকে, কেউ কি আছেন, কেউ মোবাইল থেকে ক্লাসটা দেখছেন? এনিওয়ান? আচ্ছা, আমাকে একটু বলবেন, আমি যখন কোড লিখি, এই কোড গুলো কি আপনাদের মোবাইল থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে? ওকে, ওকে, দ্যাট মিনস মোবাইল থেকে যারা ক্লাস করছে ওদের তেমন একটা সমস্যা হবে না। অডিও এবং ভিডিও দুটোই কি ক্লিয়ার, নাকি কোনো ল্যাগ আছে? ভিডিও এবং অডিওর মধ্যে কি কোনো কি ল্যাগ আছে, ল্যাগ কাজ করছে? নো ল্যাগ, ক্লিয়ার। ওকে, কারণ এটা খুবই জরুরি। আমি গত ক্লাসটা যখন ভিডিও দেখছিলাম, রেকর্ডিং, তখন আমি দেখছিলাম হচ্ছে যে কি, ও, ভিডিওটা একটু ল্যাগ করছে। কারণ আমি পরে বুঝলাম ওইটাতে আসলে এইচডি ভিডিও কোয়ালিটি দেওয়া ছিল, যেটা হচ্ছে হাই রেজলিউশন ছিল, ওই জন্য ভিডিওটা একটু ল্যাগ করছিল। ওকে, পিভট টেবিলটা হচ্ছে ডিফারেন্ট। পিভট টেবিল হচ্ছে আমরা কিন্তু স্পেসিফাই করে দিচ্ছি পিভট টেবিলে আমি কি দেখতে চাই এক্সেলে। ঠিক আছে, পিভট টেবিলটা কিন্তু হচ্ছে কাস্টমাইজ করা যাচ্ছে, কিন্তু গ্লিমস হচ্ছে কাস্টমাইজ করে না। গ্লিমস হচ্ছে, গ্লিমস আমরা বলি না যে অ্যাট এ গ্লিমস, তুমি একটু আমাকে দেখে বলো যে এই রিপোর্টে কি বলেছে। গ্লিমসটা কাইন্ড অফ দ্যাট ইজ যে আমার ভ্যারিয়েবলস কি, কয়টা অবজারভেশন, কয়টা কলাম, আমার ভ্যারিয়েবল গুলার টাইপ ক্লাস কি, আমার কি কি ভ্যারিয়েবলস আছে, সে হচ্ছে আমাকে জানাবে। ইটস ডিফারেন্ট ফ্রম পিভট টেবল, ফাংশনালিটি ডিফারেন্ট। এবার আমরা আমাদের ক্লাসের শেষ অংশে চলে আসি। আমরা এখন কথা বলবো যে ডেটা সেট নিয়ে কাজ করার। তো আর শেখার সবচেয়ে সহজ একটা পদ্ধতি হচ্ছে আর এর যত ডেটা সেট আছে সেই ডেটা সেট গুলা নিয়ে কাজ করার, সেই ডেটা সেট গুলা জানার। আর মনে করেন একদম আর স্টুডিও ইনস্টল করার পর একদম এখন তো আমরা আমারটা বলা যাবে না, কারণ আমি আসলে ওভার দ্য ইয়ার্স কাজ করছি। আমার এখানে মোটামুটি সব লাইব্রেরি ইনস্টল করা আছে, সব প্যাকেজ ইনস্টল করা আছে। এক্সকিউজ মি। আসলে আমি আসলে দেখতে চাচ্ছি আর এর কি কি ডেটা সেট আছে। তো এখন আপনাদের প্রতি একটা প্রশ্ন, আমি যদি ডেটা লিখে এই কোডটা রান করি, তাহলে আর আর কি আমাকে ডেটা ফ্রেম দেখাবে নাকি ডেটা সেট দেখাবে? আপনাদের কাছে প্রশ্ন। ইয়েস, ডেটা সেট, ডেটা ফ্রেম, অনেক ধরনের প্রশ্ন আসতেছে। ডেটা সেট, উত্তর হচ্ছে ডেটা সেট। ঠিক আছে, ডেটা ফ্রেম হচ্ছে আপনি যখন কোন একটা ডেটা সেটকে কোন একটা ডেটা ফ্রেমে মানে আর স্টুডিওর মেমোরিতে দিবেন, স্পেসিফিক কোন একটা নাম দিবেন, সেটাকে আমরা বলবো হচ্ছে ডেটা ফ্রেম। এটা আমরা দেখতেছি, এখনই দেখবো আমরা জিনিসটা। তো ওকে, এটা আমি একটু রান করি। ডেটা সেটস ইন প্যাকেজেস, ডেটা সেটস, অনেকগুলো ডেটা সেট, অনেকগুলো ডেটা সেট, অনেকগুলো ডেটা সেট। আমরা একটা র্যান্ডমলি কয়েকটা ডেটা সেট নিয়ে একটু কাজ করি, বা দেখতে চাই আসলে কি জিনিসগুলো। যেমন প্রেশার, এটা আমি একটু কপি করি। কিভাবে দেখবো ডেটা সেট, আমি এটা কপি করলাম, কপি করে লিখলাম হচ্ছে প্রেশার। ডিফল্ট, অর্থাৎ যে ডিফল্ট ডেটা সেট গুলো থাকে সেগুলো আপনি নামটা কপি করে
এন্টার দিলে অর্থাৎ কমান্ড করলে সে হচ্ছে আসলে ডেটা সেটটা আপনাকে দেখিয়ে দিবে ডেটা সেটটা কি। অর্থাৎ আপনি যখন প্রেশার একটা ডেটা সেট আছে, এই যে দেখেন প্রেশার একটা ডেটা সেট আছে এখানে, কোথায় ছিল, কোথায় জানি আমি দেখলাম তো প্রেশার ডেটা সেটটা, এখন আমার চোখে পড়ছে না। ও ওকে, এই যে প্রেশার ডেটা সেটটা, এই যে এই ডেটা সেটটা আমি জাস্ট এখান থেকে কপি করেছি, কপি করে এখানে লিখেছি এন্টার, কমান্ড এন্টার, ডেটা সেট চলে আসছে। আমি আসলে ডেটা সেটটাকে এভাবে দেখতে চাই না, আমি ডেটা সেটটাকে দেখতে চাই আমার ভিউয়ার্সে, সুন্দর করে দেখতে চাই। তাহলে হচ্ছে ভিউ দিয়ে আমি ডেটা সেটটা দেখলাম, এখানে হচ্ছে বিভিন্ন টেম্পারেচারের এগেনস্টে বিভিন্ন প্রেশার দেওয়া আছে। আমি একটু আরেকটা ডেটা সেট একটু এক্সপ্লোর করি, সাপোজ হেয়ার কালার, আই কালার, জিনিসটা কি একটু দেখি। আমি দেখি হচ্ছে এই ডেটা সেটটা কেমন একটু দেখি। অর্থাৎ বিভিন্ন স্টুডেন্টের হচ্ছে হেয়ার কালার, আই কালার দেখা হচ্ছে, ওদের সেক্স বা জেন্ডার দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি কতজন স্টুডেন্ট আছে সেটা দেখতে পাচ্ছি। কিন্তু কিন্তু আসলে ডেটা সেটটার ডিটেলস আমি আরেকটু দেখতে চাচ্ছি, ডকুমেন্টেশন দেখতে চাচ্ছি। তো আমি আপনাদের কাছে প্রশ্ন, আমি যদি ডেটা সেটটার ডিটেলস ডকুমেন্টেশন দেখতে চাই, কোন কোডটা লিখতে হবে? নট গ্লিমস, আমি ডকুমেন্টেশন দেখতে চাই এক্স্যাক্টলি। প্রত্যয়, আপনি এরপর থেকে উত্তর দিবেন না আর কোনো প্রশ্নের, আগামী 2টা ক্লাস আপনি আজকে সব প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছেন। আমার তো মনে হয় এই ক্লাসটা আপনার নেওয়া উচিত। প্রত্যয়, ইউ ক্যান ডু দ্যাট। প্রত্যয় উত্তর দিবেন না, প্রত্যয় আমার জুনিয়র, ঠিক আছে, এটা প্রত্যয় আমার জুনিয়র, রাইট? প্রত্যয়, কোনো প্রশ্ন উত্তর কেউ দেখা, ইউ আর বিং কিউরিয়াস, ইয়েস দ্যাট শুড বি ওকে। ওকে, সো ইয়েস, আমি যদি ডেটা সেটের, আমি যদি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে হেয়ার আই কালার ডেটা সেটটা লিখি, তাহলে একটু ডান পাশে আপনি দেখেন সে ডেটা সেটের ইনফরমেশনটা আপনাকে দেখাচ্ছে, হেয়ার এবং আই কালার্স অফ স্ট্যাটিস্টিক্স স্টুডেন্টস। এটা ডেসক্রিপশন আছে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ হেয়ার এন্ড আই কালার এন্ড সেক্স ইন 592 স্ট্যাটিস্টিক্স স্টুডেন্টস। এখানে কি কি দেওয়া আছে, ভ্যারিয়েবলস গুলোর ডিটেলস বলা আছে। ওকে, আরেকটা ডেটা সেট যদি একটু দেখতে চাই, প্রি এজ সার্কামফারেন্স, অর্থাৎ কিছু গাছের ডায়া কত, বয়স কত, সেই গাছগুলো কেমন সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। ওকে, এই গেল হচ্ছে আমাদের ডেটা সেট। একটা জিনিস একটু আমি আপনাদেরকে মনে করিয়ে দেই, কিছু বিল্ট ইন ডাটা, এগুলো হচ্ছে বিল্ট ইন ডাটা, মানে এটা বাই ডিফল্ট থাকে। এই ছাড়াও বিভিন্ন প্যাকেজ যখন আমরা ইনস্টল করব, সেই প্যাকেজের আন্ডারেও কিন্তু অনেক ধরনের ডেটা সেট থাকবে, সেই ডেটা সেট গুলো নিয়েও আমরা কাজ করব। ওকে, এবার আমরা আসি হচ্ছে ইনস্টলিং অ্যান্ড ইউজিং প্যাকেজেস। অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা প্যাকেজ কি এটা আমি গত ক্লাসে বলেছিলাম, আমি আবার বলি। আমরা যখন নির্দিষ্ট কোনো কাজ করব, সাপোজ কোনো ম্যাথমেটিক্যাল কোনো একটা প্রোগ্রামিং লিখতে চাচ্ছি বা কোনো একটা কোড করতে চাচ্ছি, এটার জন্য একটা নির্দিষ্ট প্যাকেজ আছে, প্যাকেজ এক্স ওয়াই জেড। আমি বায়োলজি ব্যাকগ্রাউন্ডে কাজ করি, বায়োলজি ডেটা নিয়ে কাজ করব, বায়োলজি ডেটাগুলা ম্যানিপুলেট এবং অ্যানালাইসিস করার জন্য বিজ্ঞানী এবিসিডি একটা কোড লিখে বা একটা লাইব্রেরি তৈরি করে গেছেন, কিছু ফাংশন লিখে গেছেন, সেই ফাংশনটা সেটা হচ্ছে বায়োলজি স্টুডেন্টের সেই ডেটাবেস গুলোর জন্য। ইকোনমিক্স স্টুডেন্টরা যখন ইকোনোমেট্রিক অ্যানালাইসিস করবে, তাদের ইকোনোমেট্রিক অ্যানালাইসিস সহজ করার জন্য বিজ্ঞানী ক খ গ ঘ একটা কিছু লাইব্রেরি, কিছু কোড, কিছু ফাংশন লিখে গেছেন, সেটা একটা নামে সেভ করেছেন, সেটাকে হচ্ছে সেই কাজের জন্য নির্দিষ্ট, অর্থাৎ স্পেসিফিক কাজের কথা ভেবে বিভিন্ন স্পেসিফিক ফাংশন লেখা আছে, কিছু লাইব্রেরি লেখা আছে, অর্থাৎ কোড ল্যাঙ্গুয়েজ লেখা আছে। ল্যাঙ্গুয়েজ বলবো না, বিকজ ইটসেলফ এ ল্যাঙ্গুয়েজ। কিছু নির্দিষ্ট প্যাকেজ লেখা আছে, সেগুলোকে আমরা প্যাকেজ বলবো। তো যে যেই ফিল্ডে কাজ করতে চান তাদের জন্য নির্দিষ্ট কিছু প্যাকেজ আসলে করা আছে। সো যখন কোন একটা
আচ্ছা, একটা প্রশ্ন আসে যে প্যাকেজ সম্পর্কে আমি কিভাবে জানবো? প্যাকেজ সম্পর্কে আপনি অটোমেটিক জানতে পারবেন, আপনি যখন কাজ করবেন তখনই জানতে পারবেন কোন এক নির্দিষ্ট যে আপনি আসলে কোন ডেটা সেটের জন্য কোন প্যাকেজটা দরকার হয়। যেমন আমরা যখন প্লটিং করব, প্লটিং এর জন্য হচ্ছে জিজি প্লট, আমরা প্যাকেজটা খুব বেশি জরুরি, সেটা আমরা ইউজ করব। আর এটা খুবই পপুলার, শুরুর দিকে কাজ করার জন্য টাইডিভার্স একটা খুবই পপুলার একটা প্যাকেজ। এই প্যাকেজটা আপনারা সবাই ইনস্টল করে নেবেন। তো আমি এটা রান করব না, এটা আমি রান করব না এই জন্য আমার এটা অলরেডি এখানে রান করা আছে। এই জন্য আমি কিভাবে আসলে প্যাকেজ ইনস্টল করতে হয়, ইনস্টল ডট প্যাকেজেস, অর্থাৎ আমি লিখে দেখাচ্ছি আবার, ইনস্টল ডট প্যাকেজেস লিখে ভিতরে হচ্ছে প্যাকেজ নেম, প্যাকেজ নেমে কোটের দিতে হবে। এটা হচ্ছে ইনস্টল ডট প্যাকেজেস ব্র্যাকেট কোট, তারপর হচ্ছে প্যাকেজ নেম। ওকে, সো আমি প্যাকেজটা ইনস্টল করলাম। ইনস্টল করার পর কিন্তু কাজ হয়নি এখনো। কাজ হয়নি এই জন্য আমি ইনস্টল করেছি কিন্তু প্যাকেজটা লোড করিনি। যে কোনো প্যাকেজ ইনস্টল করার পর অবশ্যই সেটা আপনাকে লোড করতে হবে, মনে রাখবেন। একটা জিনিসটা একটু বোঝা জরুরি, আপনার আর স্টুডিওতে প্যাকেজ ইনস্টল করা জরুরি একবার, কিন্তু সেশন প্রতি সেশনে, অর্থাৎ আজকে কাজ করে আপনি আর স্টুডিও ক্লোজ করে দিবেন, আগামীকাল সকালে যখন কাজ করবেন তখন আপনি ইনস্টল করবেন না, কখন লাইব্রেরিটা লোড করবেন। এটা বোঝাটা খুবই জরুরি। অর্থাৎ প্রতিবার নতুন সেশনে কাজ করার জন্য আমি লাইব্রেরিটাকে লোড করব, কিন্তু প্যাকেজকে আমি একবার ইনস্টল করব, আমার পিসিতে আমি একবার ইনস্টল করব। তাহলে আমি হচ্ছে একটু টাইডিভার্সটা লাইব্রেরিটা লোড করে নেই। এ হচ্ছে লাইব্রেরি টাইডিভার্স। বেসিক্যালি টাইডিভার্সটা এই জন্য আমি আপনাদেরকে ইনস্টল করতে বলবো, টাইডিভার্সে একটা মজার ব্যাপার হচ্ছে সে অনেক ইউজফুল প্যাকেজের কালেকশন। আমি টাইডিভার্স ইনস্টল করলে অনেক ইউজফুল প্যাকেজ হচ্ছে সে অটোমেটিক ইনস্টল করে ফেলবে আপনার আপনার হচ্ছে এনভায়রনমেন্ট, অর্থাৎ আপনার আর স্টুডিও পিসিতে। আমাদের আজকের ক্লাসের কন্টেন্ট এতটুকু পর্যন্ত থাকবে। আমি যতটুকু আমরা কভার করেছি এতটুকু হচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করব, কোডগুলো শেয়ার করব। এই বাকি 4-5 মিনিট আমরা হচ্ছে কোনো প্রশ্ন নিব, প্রশ্ন জানতে চাইবো, কারো যদি কোনো প্রশ্ন থাকে। আপনারা চাইলে রেইজ হ্যান্ড করতে পারেন, আমি হচ্ছে রেইজ হ্যান্ড করলে আমি হচ্ছে আনমিউট করে দিব আপনাদেরকে। while running a command, লাবিবা একটা প্রশ্ন করেছেন, ইজ ইট আ প্রবলেম টু লোড এ প্যাকেজ মাল্টিপল টাইমস? ইউ ডোন্ট হ্যাভ টু ইনস্টল অর লোড। ইনস্টল একবার করলেই চলবে, দুইবার কয়েকবার করার দরকার নেই। কয়েকবার ইনস্টল করলে সে হচ্ছে কনফ্লিক্ট দেখাবে বিভিন্ন, আপনাকে একবার ইনস্টল করবে। লোড একটা সেশন, অর্থাৎ আমি সেশন নিয়ে পরে কথা বলবো, একটা আর সেশন অর্থাৎ একবার যখন কাজ করবেন আপনি একবার লোড করবেন, একবারে বেশি লোড করার দরকার নেই, কোনো দরকার নেই। এনি হোমওয়ার্ক ফর আস? নো, এখনো কোনো হোমওয়ার্ক নেই। ক্যান উই ক্রিয়েট এ ভ্যারিয়েবল হুইচ নেম ইজ সিমিলার টু দ্যাট ডেটা সেট? ওকে, এটার প্রবলেমটা হবে যখন আপনি ভ্যারিয়েবলস ক্রিয়েট করবেন, আপনি যখন সেটাকে কল করবেন সে কিন্তু ইমিডিয়েট, অর্থাৎ যেটা লেটেস্ট, যে লেটেস্ট কমান্ড, সেই লেটেস্ট কমান্ডটাকে সে হচ্ছে আপনাকে এক্সিকিউট করবে। আপনি যদি অলওয়েজ বেটার, আপনি কখনো একই ডেটা সেটের নামে ভ্যারিয়েবল ক্রিয়েট করবেন না, ইট ডাজন্ট মেক এনি সেন্স, আপনি ডিফারেন্ট কিছু ইউজ করবেন। আহ আফসার ডেডিকেট ওয়ান স্ট্যাটা ক্লাস। আফসার স্ট্যাটা ইজ ডিফারেন্ট ফ্রম আর। এটা হচ্ছে যেহেতু আর এর সেশন, এখানে হচ্ছে আমরা স্ট্যাটা নিয়ে কাজ করবো না, এখানে শুধু আমরা আর নিয়ে কাজ করবো, হুইচ ইজ টোটালি ডিফারেন্ট। স্ট্যাটা ইজ ডিফারেন্ট, আর ইজ ডিফারেন্ট। আমরা পরবর্তীতে স্ট্যাটার উপর কোর্স করতে পারি, ডিফারেন্ট কোনো কোর্স করতে পারি, কিন্তু এখানে কিছু করবো না, এটা টোটালি ডেডিকেটেড ফর আর। হোয়াট অ্যাবাউট রেকর্ডিং অফ দ্য ক্লাসেস? প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং হচ্ছে আমরা আমাদের গ্রুপে পাবো। আমি আপনাদেরকে বারবার বলেছি যে গ্রুপে একটু রাখেন, তাহলে আমার জন্য ব্যক্তিগতভাবে একটু কমিউনিকেট করা ইজি সবার সাথে। আর ইন্ডিভিজুয়ালি অনেকেই অনেক কিছু কোয়েরিজ করেন, আমি আসলে সুযোগ হয় না, সুযোগ থাকলে আমি সবাইকে উত্তর দিতে পারি না। এটা আশা করি বুঝবেন যে আপনারা আসলে 400-450 রেজিস্টার করেছেন এই কোর্সের জন্য, আমি মানুষ একজন, আমার জন্য সম্ভব হয় না। এই পেজটা ফলো করবেন, এখানে সবকিছু পাবেন, গ্রুপ, রেকর্ডিং, ক্লাস শিডিউল, সিলেবাস, এনি কোয়েশ্চেন। এখানে একটা গ্রুপ, সরি এটা একটা পেজ, এখানে একটা গ্রুপও আছে, সেই গ্রুপে অ্যাড হবেন, আপনার নিজেদের মধ্যে প্রশ্ন বা যে কোনো কিছু উত্তর দিতে পারবেন।
হোয়াট টু ডু উইথ দ্য কনফ্লিক্টস আফটার ইনস্টলিং এর প্যাকেজেস। আমি যেটা করি, আমার যদি কোনো কনফ্লিক্ট থাকে দুইভাবে সলভ করা যায়। আপনি সেটা চাইলে হচ্ছে টার্মিনাল কমান্ডে কনফ্লিক্ট রেজুলেশন, ওই স্পেসিফিক কনফ্লিক্টটা হচ্ছে আপনি স্টেক ওভারফ্লো, নিবিড়ের প্রশ্ন উত্তর দিচ্ছি আমি, স্টেক ওভারফ্লোতে সার্চ করবেন। স্টেক ওভারফ্লোতে হচ্ছে আপনাকে সলিউশন দিবে। সেই সলিউশনটা আপনি হচ্ছে হয় আর এক্সিকিউট করবেন। আমি যেটা করি, আমি আর করি না সবসময়, আমি সবসময় টার্মিনালে এক্সিকিউট করি কোনো কনফ্লিক্ট থাকলে। ইয়েস, I have already shared the classes in the group, in the page. Please follow the page. Page এ সবকিছু আছে। লাভিবা, ইউ ডোন্ট হ্যাভ টু মেনটেন এ প্যাকেজেস। নো 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 নো, এটা জাস্ট মনে রাখবেন, আপনি যখন কোনো একটা স্পেসিফিক কাজ করবেন ওইখানে কি কি লাইব্রেরি থাকে, লাইব্রেরি গুলো লিখে রাখবেন। প্যাকেজ আপনি একবার ইনস্টল করবেন। অথবা আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে মানে আপনার শুরুর দিকে কাজ করতে চাইলে শেখার জন্য আপনি লিখে রাখেন, প্যাকেজ গুলো লিখে রাখেন। কিন্তু আপনি যখন একটু মানে আমি একটু প্রফেশনাল যেটা বলি, আমরা যখন কোনো একটা রিসার্চে 3-4 জন কোড করি, 3-4 জন কোড করি যখন, আমরা গিট হাবে ওটা কোলাবোরেট করি, পরে লাস্টে হচ্ছে আমরা ফাইনালটা হচ্ছে মার্চ করি। যখন আমরা লিখি তখন কিন্তু আমরা কোন লাইব্রেরি ইনস্টল করতে, কোন প্যাকেজ ইনস্টল করতে হবে এটা আমরা লিখি না। আমরা রেদার দেন কোন লাইব্রেরি লাগবে সেটা লিখে রাখি কমেন্টে। ওই জন্য যে আসলে যার পিসিতে সেটা রান করুক, সে তার মতো করে হচ্ছে প্যাকেজ ইনস্টল করে নিবে। তো আপনি তবে শুরুর দিকে সবার প্রতি সাজেশন, প্যাকেজ কি ইনস্টল করছে লিখে রাখেন, কমেন্ট কমেন্ট করে লিখে রাখেন। আফটার ক্লোজিং ডু ইউ নিড টু ইনস্টল এগেইন? নো 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 নো, ইনস্টল একবারই করবেন। লাইব্রেরি হচ্ছে লাইব্রেরি, লাইভ আর এ আর ওয়াই, লাইব্রেরি, এই কমান্ডটা হচ্ছে দিয়ে আপনি লাইব্রেরি ইনস্টল করবেন, কিন্তু ইনস্টল একবার করবেন। Why the output results are shown in the beginning? Okay, let's see. এটার উত্তর কে বলতে পারবেন? এনিওয়ান? ওনার প্রশ্ন হচ্ছে, আমরা যখন কোন একটা আউটপুট দেখি, সাপোজ কোন একটা আউটপুট দেখি, এইচএস, বলতে পারবেন যে এইচএস এর আউটপুট দেখা যাচ্ছে একটা স্ট্রিং 1 দেওয়া, এটা কি বোঝাচ্ছে? এনিওয়ান? এনিওয়ান? এটা হচ্ছে লাইন নাম্বার, এটা হচ্ছে সিকোয়েন্স, অর্থাৎ আপনি যে আউটপুট সিকোয়েন্স দেখাচ্ছে সে, ইয়েস ইয়েস, দিস ইজ দ্য ফার্স্ট লাইন অফ দ্য আউটপুট। এক্স্যাক্টলি, সহজভাবে বোঝার জন্য আসলে আপনি যখন আরো সামনে আমরা বড় ডেটা সেট নিয়ে কাজ করবো, সেই ডেটা সেট গুলোতে দেখবেন হচ্ছে আহ অনেক অনেক লাইন থাকবে, তখন থাকবে হচ্ছে 1, 3, 5, 7, 11, ঠিক আছে? তখন এটা হচ্ছে সিকোয়েন্স, লাইন আউটপুট সিকোয়েন্স, দ্যাটস ইট। সো উই আর ওভার 2 মিনিটস অফ আওয়ার স্কেজুয়াল ক্লাসেস। আশা করি আজকে আমাদের এতটুকুই রাখবো। আমি যেটা করব, আমি আপনাদের সাথে যতটুকু কোড লিখেছি এটা একটু পরে শেয়ার করে দিচ্ছি গ্রুপে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। কোড করবেন, কোড শিখেন, এবং হচ্ছে ভালো কিছু করবেন ইনশাল্লাহ। সবার সাথে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে রবিবার সন্ধ্যা 7টা 30 মিনিট বাংলাদেশ সময়। আমরা হচ্ছে আজকে যতটুকু করছি সেটা হচ্ছে কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আরো প্রশ্ন এসছে, থ্যাংক ইউ সো মাচ। আর আর কোনো প্রশ্ন আজকের উত্তর না দেই, সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। সালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড স্টিল মর্নিং, ইয়েস, গুড মর্নিং।